হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও আমি শেয়ার করছি। আমি দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও সেইভাবে শেয়ার করতে পারিনি। বেশ কয়েকদিন হয়েছে, তো আজই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও আমি শেয়ার করছি। আর জানো তো, বাড়ির বাইরে যখন কোথাও ঘুরতে বেরোনো হয় তখন ঠিকঠাকভাবে নিয়ম মাফিকভাবে কোনো কিছু করা হয় না। যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম, কোনো কিছুই হয় না। আর মেয়ে যেহেতু সঙ্গেই রয়েছে, সেই জন্য মেয়েকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, আবার 3 বেলা নিয়ম করে আবার ঘুরতে বেরোনো। যেহেতু আবার 3 দিনের মধ্যেই চলে আসবো, সেহেতু ঘুরতে তো হবেই, ঘোরার জন্যই গিয়েছি। সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি। আর সমস্ত কিছু মিলিয়ে কেমন একটা তালগোল পাকিয়ে গেছে, সেই জন্য আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আচ্ছা, বাদ দিই ওই সমস্ত কথা। তবে এখন বলি, আমরা হোটেল নিয়েছি ওল্ড দীঘাতে, আর এখন আমরা টোটোতে চেপে চলে এসেছি নিউ দীঘাতে। তো বিচে চলে এসেছি, আর এখানে মাম্মামকে নিয়ে একটু সময় কাটাবো। তবে ওয়েদার একদমই ভালো না, কেমন মেঘলা আকাশ হয়ে রয়েছে। তবে সকালের দিকে একটু বৃষ্টিও হয়েছিল। বাড়িতে যেমনটা দেখে এসেছিলাম, এখানে এসেও সেম একদম পরিস্থিতি। তবে ভালো লাগছে না, কি বলো তো? বাড়ির থেকে যখন কোথাও বেরোনো হয়, তো যদি একটু ঝলমলে আকাশ থাকে, রোদ ওঠে, তাহলে ভালো লাগে। তো ভিডিওটাও বেশ ভালো আসে, ফটো ভালো আসে, তো মন মেজাজও ভালো থাকে। কিন্তু এখানে এসে দেখি তার উল্টো। তো মেঘলা আকাশ হয়ে রয়েছে, কোনো কিছুই ভালো লাগছে না। তবুও তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, কি আর করব বলো। বাড়িতে দেখে এসেছি বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। আর এদিকে দেখো, একটা কাণ্ড হয়ে গেছে। আমার সাইড ব্যাগটা তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই ধরে রেখেছে। আর এদিকে আমরা দুজনে একটু ফটো তুলছিলাম। তো এখন আমরা বিচের দিকে নামছি, আর এখন ভাটা রয়েছে, তো সেই জন্যই এখন একটু নামলাম। আর এখন এই ঘোড়ায় উঠবো। তো মাম্মামকে নিয়েই ঘোড়ায় চাপবো মনে মনে ভেবেছি। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার বোন এসেছে দীঘাতে। তো আমরা আগের থেকেই পরিকল্পনা করেছিলাম যে একসঙ্গেই দীঘাতে যাব, তবে সঙ্গে মাকে নিয়ে আসব, কিন্তু মা তো আসতে পারেনি। তো আমরা দুজনেই আসলাম। তো আমরা এসেছি বাসে করে, আর আমার বোন এসেছে ট্রেনে করে। তো আমরা সকাল 7:30টার দিকে নেমেছি দীঘাতে, আর আমার বোন সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই নেমেছে। তো আমরা এখন এই যে চলে এসেছি নিউ দীঘাতে। আর এখন দেখো কত সুন্দর আনন্দ করছি। তবে তোমরা চারিপাশটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে কেমন মেঘলা আকাশ হয়ে রয়েছে। আর এখন এই ঘোড়ায় চেপেছি। মাম্মাম সোনা তো ভয় পাচ্ছিল, চিৎকার করছিল, কি আর করবে। তো আমি তারপর ধরে রেখেছিলাম জন্য পেছনে বসেছিলাম, সেজন্য আবার ঠিকঠাক আছে। প্রথমে ওকে তুলে দিয়েছিল, তারপর আমি যখন উঠেছি তখন আমার মাম্মাম চুপচাপ ছিল। তো আমিও একটু ভয় পাচ্ছিলাম যে ঘোড়ার উপর উঠবো, আবার যদি দৌড় মারে তাহলে কি হবে। তো যাই হোক, একদমই দৌড় মারিনি, খুব সুন্দরভাবে ঘোড়ায় চেপে আসলাম। তো জানো তো, বেশি দূর যায়নি, কিন্তু 100 টাকা নিয়ে নিয়েছে। এখানে আসলে কি হয়, শুধুই টাকার খেলা। তো শুধুই টাকার প্রয়োজন হয়। একটুখানি তুমি টোটোতে চেপে সামনের দিকে যাবে, 100 টাকা, 200 টাকা, এমনকি 300, 400 এমনও নেয়। তো যাই হোক, এখন আমরা একটু ঘোরাফেরা করেছি, আর সামনে একটু পার্ক মতো আছে, সেখানে এখন বসেছি। আমার বোন বলল যে মোমো খাবে, ওর হাজবেন্ডকে বলেছে। তো ওর হাজবেন্ড মোমো নিয়ে এসেছে, আর এখনও খাচ্ছে। আর আমি তো বাইরের খাবার তেমন একটা খাওয়া কমিয়ে দিয়েছি, আগের থেকেই তেমন একটা খেতাম না। তবে এখন কি বলতো, বোন খাচ্ছে যেহেতু ও রিকোয়েস্ট করেছিল। আমি মোমোটা খাইনি, তবে ও পাপড়ি চাট কিনেছিল আবার। তো আমি বললাম ঠিক আছে, এখান থেকে 2-1 পিস আমি খেয়ে নেব। আর এদিকে দেখো, আমার বোনও এদিকে রিলস বানাচ্ছে, আর আমরা এখানে এসে অনেকটা আনন্দ করছি। আর আমার মাম্মাম সোনা আর আমি এই যে প্রথম দীঘাতে আসলাম। এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি, পুরীতে গেছি, সিমলা, মানালি, পাঞ্জাবে গেছি, তারপর অনেক জায়গায় গেছি, কিন্তু আমি দীঘাতে আসিনি।
তো আমরা সকাল 7:30টার সময় দীঘাতে এসেছি আর সারাটা দিনই প্রায় রেস্ট নিয়েছি আর বিকালের দিকে আমরা বিচে এসেছি। আর আমার বোন তো ওই যে বললাম সকাল 10টা থেকে 10:30টার মধ্যেই ওরা হোটেলে এসেছে। তবে আমাদের হোটেল একই জায়গায় না, আলাদা জায়গায়। প্রায় দূরত্ব 1 কিলোমিটারের কাছাকাছি হবে, অনেকটাই দূরে। তো এই যে দেখো এখন আমরা আবার আসলাম বিচের মধ্যে। তবে আমার মাম্মাম সোনা কি হয়েছে জানো তো, এই জলে পা দিতে চাইছে না। তো কেন জানি না, হয়তো ভিজা ভেজা মনে হচ্ছে, বালি বালি মনে হচ্ছে পায়ের নিচে, সেই জন্য জলে মোটে নামতেই চাইছিল না। অনেক জোর করে একটু নিয়ে যাচ্ছিলাম, কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তো এখানে দেখো বিকালবেলা মানে সন্ধ্যা নেমে এসেছে, এখনও সবাই স্নান করছে। আর আমি তো আজকে আর স্নান করব না, এমনিতে আমার স্নান করার ইচ্ছাও নেই। আমার ইচ্ছা একটাই, সেটা হচ্ছে আমার মেয়ে একটু জল নিয়ে খেলা করবে, তারপর বালির মধ্যে একটু বসবে, বালি নিয়ে খেলা করবে, এটুকুই আমার ইচ্ছা, না হলে আমার কোনো ইচ্ছা নেই। তো এই যে দেখো আমি একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি আর এখন এসেছি অন্য একটা জায়গায়। এখন একটু শপিং করব, সেই জন্য এসেছি। শপিং বলতে কানের দুল নেব ভেবেছি একটা ড্রেসের সঙ্গে পরার জন্য। তো এদিকে এগুলো আমার বোন দেখছিল, এগুলো পায়ে পরতে হয়। তো আমাকে বলছিল যে একটা নে, কিন্তু আমি নেব না, আমার পছন্দ হয় না। তো আমার বোন নেবে। আর এদিকে দেখো দেখছে, এখানে অনেক কানের দুল রয়েছে, বেশিরভাগ শঙ্খ জাতীয় জিনিস দিয়ে তৈরি করা। তো যাই হোক, এখান থেকে একটা কানের দুল আমি নেব। তো এখন রুমে চলে যাব, এমন সময় ভাবলাম যে একটু রেস্টুরেন্টে যাই। তো এখন চলে এসেছি রেস্টুরেন্টে। তো এখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পিৎজা খাবো। তো এদিকে অর্ডারও দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই, আর এটা তোমাদের দাদা ভাই খাওয়াবে। আর এদিকে মাম্মাম সোনাকে এই খেলনাটা কিনে দিয়েছে, খুব সুন্দর খেলনাটা। তো এখন মাম্মাম খেলা করছে। তো এই যে দেখো আমার সুইট হার্ট, তো এখন আমরা দুজনে একটু বসে রয়েছি আর এই যে ক্যান্ডিগুলো কিনে দিয়েছে তোমাদের দাদাভাই পৌশালীকে। তো এখন আমার বোনকে খাইয়ে দিচ্ছি, তবে একটুও ভালো না, এত বাজে খেতে, কি আর বলবো। বাচ্চাদের যেমনটা দেয় ওরা তেমনটাই পছন্দ করে, কিন্তু একদমই ভালো না। আমি আবার দেখাচ্ছি খুব ভালো, কিন্তু না, মুখটা দেখলেই বুঝতে পাবে আমার বোন তো খাবেই না, এত পরিমাণে বাজে। দুজনে অনেক করে ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি। আর কি বলবো, মানে আলাদা একটা সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। কি বলতো, সংসারের চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে তখন আর ভালো লাগে না, মনে হয় যদি কোথাও একটা ঘুরতে যেতে পারতাম খুব ভালো লাগতো। তো এখন মনটা একদম ফ্রেশ লাগছে। তো অনেকটা ভালো লাগছে। আর পিৎজাগুলো দেখো কত সুন্দর। তো দুটো পিৎজার অর্ডার দিয়েছিলাম, একটা তোমাদের দাদা ভাই আর বোনের হাজবেন্ড খাবে, আর একটা আমি আর আমার বোন খাবো। তো এদিকে দেখো, তো এখন আমরা খাবো। তো এখানে বসে রয়েছি, এত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে চিজ দিয়ে তৈরি করা, তো শুধুমাত্র চিজ দিয়েছে তাই এত ভালো লাগছে। অন্য কিছু দিলে আরো ভালো লাগতো, পনির অ্যাড করলে আবার আরো বেশি ভালো লাগতো, কিন্তু না, আমরা শুধু একটু চিজ নিয়েছি বেশি করে। তো দেখো এখন আমরা দুজন খাচ্ছি, একদমই গরম গরম, আর গরম গরম খেতেও বেশ ভালো লাগে। তো এখানে বেশ অনেকটা টাইম একটু থাকবো, আসলে অনেকটা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছি। তবে কি বলতো, সমুদ্রের পাশে বসে থাকতে বেশ ভালো লাগে। শুধুমাত্র সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই মনে হয় মনটা একদম জুড়িয়ে যায়, শুধুমাত্র ঢেউ দেখবো সেটাই ভালো লাগে। তো কিন্তু এখানে থাকলে তো আর বেশিক্ষণ হবে না, আমার মেয়েকে আবার খাওয়াতে হবে। তো ওকে কি খাওয়াবো সেটাই ভাবছি। তবে একটা সমস্যা হয়েছে জানো তো, এই ঘুরতে আসলে একটা সমস্যা হয়, সেটা এখন আমি বুঝতে পারছি। যেহেতু এর মাম্মাম হওয়ার আগে আমি তো অনেক ঘুরেছি, কিন্তু হওয়ার পরে কোনো দিন ঘুরিনি। এই যে প্রথম কোনো দূরের কোনো রাস্তায় ঘুরতে গেলাম, কিন্তু আদিশ্রীর খাওয়া দাওয়া নিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে। সকালের দিকে খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা সমস্যা হচ্ছে না, যেহেতু আমি সঙ্গে করে অনেক ধরনের ফল নিয়ে এসেছি, কর্নফ্লেক্স নিয়ে এসেছি আর চিড়া নিয়ে এসেছি, সেই জন্য সকালের দিকে অতটা সমস্যা হচ্ছে না। সকালের দিকে মাম্মামকে বাড়িতে যে খাবার খাইয়ে থাকি, তো এখানে এসেও মাম্মামকে প্রায় সেই খাবারই খাওয়াচ্ছি। দুটো খাবার খাওয়াচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লেক্স আর একটা হচ্ছে চিড়া। তো এখন ভাবতে পারো দিদি ভাই, তাহলে মিল্ক
কোথায় পাচ্ছ? তো এখানে তো কাউ মিল্ক পাচ্ছি না, তবে প্যাকেটের যে কাউ মিল্ক রয়েছে সেটা তোমাদের দাদাভাই কিনে এনে দিচ্ছে আর ঘরে বসেই গরম করে নিচ্ছি, একটু ফুটিয়ে নিচ্ছি। তো তারপর সেটা দিয়েই মামামকে খাইয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু দুপুরের খাবার নিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মাম্মাম তো ঝাল খেতে পারে না, আর আমরা সবাই বড়রা গিয়েছি ওইখানে, তো সবার জন্যই একই টাইপের খাবার রান্না হচ্ছে। আর আমরা যে বাসে গিয়েছিলাম সেখানে প্রায় 50 জনের বেশি গিয়েছি, তো সবাই প্রায় বড়, তো সেই জন্য খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তবে ঝাল খাবার দিয়েই মাম্মামকে খাইয়ে দিয়েছি, খেয়েছে, একটু কষ্ট হয়েছে কিন্তু ও খাবার খেয়েছে। বোনের তো আজকের মতো শপিং করা হয়ে গেছে, তো আমি এখন দুটো কানের দুল নেব আর একটা গলার মালা নেব। তো এখানে দেখছিলাম, তবে যেটা দেখি সেটাই পছন্দ হয়, তো এখান থেকে দুটো নেব। বোনকে দেখাচ্ছিলাম কোনটা নেব। তো এই কানের দুলগুলো বেশ সুন্দর, তো আমি অন্য টাইপের আরেকটা দেখব, তবে দেখে পছন্দ করে নেব। একটা লাল কালারের ড্রেস পরবো, তো তার সঙ্গে ম্যাচিং করে একটা কানের দুল নেব। আর তোমাদের একটা কথা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি দুদিনের ব্লগ একদিনেই দেখিয়ে দেব, কেননা ব্লগগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। যখন আমি এডিট করতে বসি তখন দেখি অনেকটাই ছোট হয়ে গেছে, মানে এক একটা ব্লগ প্রায় 6 মিনিট 7 মিনিট করে হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম কি যে তাহলে দুদিনের ব্লগই আমি একসঙ্গে করে দিই। নিউ দীঘাতে সন্ধ্যার সময় শপিং করেছিলাম, তারপর থেকে ভিডিওটা আর করা হয়নি। এখন আসলাম পরের দিন সকালবেলায়, এখন সকাল 10টা মতো বাজে, আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন চলে এসেছি উদয়পুরে। তো এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, তো সেখানে আমরা এসেছি দেখার জন্য। আর এখানে প্রচণ্ড রোদ্দুর, এখন প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, এখনও আপাতত রোদ্দুর আছে। তো এখানে পাথর, মানে পায়ের নিচে পাথর, খালি পায়ে এসেছি, আর এত পরিমাণে গরম হয়ে গেছে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। আর মাম্মাম সোনাকে তো মানে এখানে দাঁড় করানোই যাচ্ছে না, ওর পায়ের জুতোও নেই। তো ওকে ওর বাপি কোলে নিয়েছি, আর প্রচণ্ড গরমও লাগছে এখানে। তো এখানে একটা শিব মন্দির আছে, তো চলো এখন যাই। তো এখন গিয়ে দেখব, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, এখানে সবাই পুজো করছে। তবে একটা বিষয় দেখে আমার খুব ভালো লাগলো, এখানে গরুগুলো ছাড়া রয়েছে, ষাঁড় আছে, তো কাউকে কিন্তু গুঁতোও দিচ্ছে না আর তাড়িয়েও আসছে না, এখানে কিন্তু একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আমরা প্রসাদ কিনেছিলাম, সেই প্রসাদগুলো এদেরকে দিয়েছিলাম, কি সুন্দর খেয়ে নিচ্ছিল। তো একটু মনে মনে ভয়ও করছিল যে আবার তাড়া না মারে, কিন্তু না, একদমই মারেনি। খুব ভালো, এখানে এসে খুব ভালো লাগলো। তো দেখো আমার বোন এখন প্রসাদ খাওয়াচ্ছে, তো দেখো কত সুন্দর খেয়ে নিচ্ছে গরুগুলো। আর আমার মাম্মাম তো একটু ভয়ই পাচ্ছিল। তো গরুকে আমার মেয়ে মৌ বলে, তো মৌ বলে ডাকে, আমাকে বলছিল মাম্মাম মৌ। তো এদিকে এখন আমি প্রসাদ খাওয়াচ্ছি, দেখো কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। সত্যি মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগছে এখানে এসে। আর ঠাকুরের চরণে আসলে সত্যি মনটাও ভালো লাগে। আর আমি এই ড্রেসটা দেখো পরেছি, বেশ ভালো লাগছে আমার কাছে, কালারটা বেশ ভালো লাগছে। নিজের কথা নিজেই বলছি, কি বলবো, ভালো লাগছে। এডিট করতে বসেছি, এখন দেখে মনে হচ্ছে খুব ভালো লাগছে। আর মাম্মামকে একটু কোলে নেব ভাবলাম, কোলে নিয়ে একটু ভিডিও করব, কিন্তু না, আমার মেয়ে যেন তো ফটো তুলতে একদমই চায় না, তো ক্যামেরার দিকে তাকাতেই চায় না। কি আর বলবো, কিচ্ছু বলার নেই। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি, আর এখন যাব তালসারিতে। তো ইচ্ছা ছিল যে একটু বোটে উঠবো, তারপর লাল কাঁকড়া দেখতে যাব, কিন্তু সেটা হয়নি একটাই কারণে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এখানে আমরা আটকে গেছি, এত পরিমাণে বৃষ্টি, সেই সঙ্গে জোয়ার রয়েছে। তো জোয়ারের জল দেখো একদম টইটুম্বুল হয়ে রয়েছে, সেই জন্য আমরা যাইনি। এত বৃষ্টির মধ্যে বলো তো বাচ্চা কাচ্চা নিয়ে কি যাওয়া যায়? তারপর আর যেতে পারিনি। এখানে পাক্কা প্রায় 30 থেকে 40 মিনিট আমরা বসেছিলাম, মানে বসে আর ছিলাম না, আমরা দাঁড়িয়েই ছিলাম, বাচ্চাগুলো বসেছিল। আর এদিকে আমার বোন একটু কষ্ট করে বসেছে, আর এদিকে একটা কাঁকড়া দেখতে পেয়েছে, তো এই যে দেখো এখন দেখাচ্ছে। তো যাই হোক, কাঁকড়া দেখার শখটা অন্তত একটু হলেও মিটেছে। আর এদিকে মাম্মামকে একটা লেস দিয়েছে, কি করব বলো, এখানে চুপচাপ বসে থাকছে না। তারপর তোমাদের দাদাভাই পাশের দোকান থেকে একটা লেস নিয়ে এসেছে, আর এখন দু বোনে বসে খাচ্ছে।
এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে সোজা যাব রুমে। আবার দুপুরের খাবার খেতে হবে আর মেয়েকেও খাওয়াতে হবে, এই হচ্ছে একটা টেনশন। তো মেয়েকে নিয়ে আবার যেতে হবে, বাইরে বৃষ্টি পড়ছে অলরেডি। আমার মাম্মাম সোনার মাথাও ভিজে গেছে, ভেজা ভেজা রয়েছে চুলগুলো, আমারও তাই। তো এখন আমরা তালসারি থেকে যাব উদয়পুর বিচে, তো সেখানে গিয়ে কিছুক্ষণ থাকবো। আসলে এসেছি যখন ভাবলাম একটু দেখে যাই, আবার কবে আসবো কি না আসবো। সত্যি বলতে এখন একটা বিষয় আমি উপলব্ধি করতে পারছি, ঘুরতে বেরোলে বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়। আমাদের তেমন একটা হয় না, কিন্তু বাচ্চাদের হয়। তো এখন এই যে আমার মেয়ে একটু বৃষ্টিতে ভিজছে, তারপর রোদের মধ্যে যাচ্ছে, ওর শরীর খারাপ হবে কি না জানি না। তবে মনে মনে সব সময়ের জন্য আমার মনের মনে একটু ভয় করছিল যে শরীর খারাপ না হয়, বৃষ্টির জল গায়ে পড়ছে। আর এই যে দেখো এখন আমরা এসেছি এইখানে। তো আমার বোন আবার বলল কি যে চিংড়ি কষা খাবে, তো সেই জন্য আবার এখানে অর্ডার দিতে আসছিল। এত পরিমাণে দাম কি বলবো, প্রচুর দাম। তো এখানে একটা পমফ্রেট মাছের দাম হচ্ছে, বেশি বড় না, মানে বেশি বড়ও না আবার মাঝারিও না, মাঝারির থেকে একটু ছোট। এগুলোর দাম এক একটা 150 টাকা করে চাইছিল। কিন্তু কি আর করবে, মানুষ তো কি বলতো, সমুদ্র দেখবে আনন্দও করবে। তো তখন আর কি করে, এই টাকার দিকে তাকায় না, ভাবে কি একটু আনন্দ করতে এসেছি, তো একদিনের ব্যাপার, তো সেই জন্যই এটা করে। তো এখন এইদিকে আমাদের চিংড়িটা পরিষ্কার হচ্ছে, চিংড়ি কষা রান্না হবে। আর আমি দুটো পমফ্রেট মাছের অর্ডার দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছি। তো একদম সিম্পল করে সাদা তেল দিয়ে ফ্রাই করে দেবে, তো সেইভাবেই খাবো। আর এদিকে চিংড়ি কষা খাচ্ছিলাম, সত্যি দারুণ হয়েছে। তো এই বাড়ি বসে খাওয়ার মজা আলাদা, আর এই বিচে বসে খাওয়ার মজা সত্যিই আলাদা। তো দারুণ লাগছিল। এখানে 10টা মতো চিংড়ি ছিল, 10টা চিংড়ির দাম যে কত নিয়েছে এখন আপাতত মনে পড়ছে না, হয়তো 300 টাকা নিয়েছিল, আমার মনে পড়ছে না, তবে বোন জানে। তো বোন চিংড়িটা কিনেছিল আর এদিকে মাছটা কিনেছিল তোমাদের দাদা ভাই। তো এদিকে আমরা মাছ ফ্রাই খাচ্ছি এই যে। আর এখন বাড়ির পথে যাব, এই যে টোটো ধরে নিয়েছি এখন। বাড়ি বলছি বারবার, সরি বাড়ি না, হোটেলের দিকে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।